অতিথি জনাব রিয়াজুল ইসলাম জব্দার টোটো। এবারের বক্তা জনাব রিয়াজুল ইসলাম জব্দার টোটো। ব্যাংকার্স ফোরাম কর্তৃক আয়োজিত আসন্ন চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচন উপলক্ষে মত বিনিময় সভার বন্ধুবর সভাপতি পৌর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, মঞ্চে উপস্থিত আমাদের জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য অ্যাডভোকেট বেলাল হোসেন, বিকপি পি জসকর, উপস্থিত আছেন শ্রমিক লীগের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক, উপস্থিত আছেন সঞ্চালকের দায়িত্ব এখন পালন করছেন অত্যন্ত সুচারুরূপে আমার স্নেহের মনিরুজ্জামান, সামনে উপবিষ্ট সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, কৃষি ব্যাংকের সম্মানিত নেতৃবৃন্দ এবং সকল ব্যাংকার ভাইরা, সম্মানিত শ্রদ্ধাভাজন ব্যাংকার ভাইরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকের বিষয়টা সম্বন্ধে আপনারা সবাই অবগত এবং আপনারা মত ব্যক্ত করেছেন, আমরা আপনাদের মতামত শুনেছি, আমরাও আপনাদের কাছে কিছু বলার জন্য এসেছি, শেয়ার করার জন্য এসেছি। সেটি হচ্ছে প্রথমেই আপনাদের কাছে আপনাদের সাথে মত বিনিময় করার ইচ্ছাটা যে এই কারণেই যে আপনারা আমাদের একটা পার্ট বা এই সমাজের একটা পার্ট বা এই শহরের একটা পার্ট, এই পৌরসভার একটা পার্ট এবং আপনারা সবাই উচ্চ শিক্ষায় শিক্ষিত। সেই জন্যই আমার মনে হয়েছে যে আপনাদের সাথে আমার শেয়ার করা দরকার, আর এই জন্যই আজকের এই মত বিনিময় সভা। আমরা এক জায়গায় বসে আমরা যদি কথা বলি, সামনাসামনি আসি, আমরা তাদের কথা শুনি, আমাদের কথা দিই, তাহলে একটা রেজাল্ট আসবে। এই জন্যই আপনাদেরকে এই সম্মানটা জানানো। নির্বাচন, যে কোনো নির্বাচনে অতীব গুরুত্বপূর্ণ। সবাই স্থানীয় সরকার নির্বাচন, এই নির্বাচনটা অতীব গুরুত্বপূর্ণ। এই জন্যই যে এই শহরে যিনি মেয়র হবেন বা নেতা নির্বাচিত হবেন তার সক্ষমতা কতটুকু। আজকে এই পৌরসভার এই জেলায় 4টি পৌরসভা, তার মধ্যে সবচেয়ে বৃহৎ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারের পৌরসভা মিউনিসিপ্যালিটি চুয়াডাঙ্গা পৌরসভা। তো এর একটা ওজন আছে, এর একটা ওয়েট আছে। সেই ওয়েটটা পরিমাণ যার সক্ষমতা আছে তাকে দায়িত্ব দিতে হবে। এই কথাটা কিন্তু অনেক গুরুত্ব বহন করে। যে সে মানুষকে এই পৌরসভার দায়িত্ব দিলে সে লেজে গোবরে করে ফেলে। আজকে চুয়াডাঙ্গা পৌরসভার অবস্থা তাই হয়েছে। তাও তো আমি প্রায় 80 কোটি টাকা রেখে এসেছিলাম একটা প্রকল্প, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের একটি প্রকল্প, ভাগ্য ভালো সেটা কিন্তু চলে এসেছে। তাও যদি কমিটমেন্টটা ঠিক থাকতো, যদি কাজের কৌশলী হতো, যদি কাজের প্রতি নিবেদিত প্রাণ হতো, জনগণের কথাগুলি, ইচ্ছাটা, চাওয়াটা, পাওয়াটার সাথে সম্মিলন ঘটাতে পারত, তাহলে আমার মনে হয় অসুবিধা হওয়ার কথা ছিল। অপরিপক্কতা, অযোগ্যতা, অদক্ষতা, এডুকেশনের অভাব আজকের পৌরসভার, এই জন্য এই ভাব। আজকে আমি এটা দিয়ে 4টে প্রোগ্রাম হচ্ছে। সকাল 8টায় বিশ্ব ডায়াবেটিস দিবস ছিল, সেখানে অনুষ্ঠান করেছি। তারপরে 11টায় যত প্রাইমারি স্কুল আছে শিক্ষকদের সাথে বসেছি। 4টায় ইজি বাইক, অটো বাইক শ্রমিক ইউনিয়নের সাথে বসেছি। এখন সর্বশেষ আজকে আপনাদের সাথে। তো সেখান থেকে প্রত্যেকেরই একটা কথা এসে গেছে যে যোগ্য মানুষকে, দক্ষ মানুষকে
এই জায়গায় পাঠাতে হবে, বসাতে হবে। সেই জন্যই যে আমরা সবাই অনেক সময় গা ভাসাই, স্রোতে গা ভাসাই, কিন্তু আজকে প্রেক্ষাপট কি, আজকে চুয়াডাঙ্গা পৌরসভার সমস্যা কি, আজকে চুয়াডাঙ্গা পৌরসভার নাগরিক সুবিধা কোন পর্যায়ে, আজকে চুয়াডাঙ্গা পৌরসভার ডেভেলপমেন্ট কোন পর্যায়ে, আজকে চুয়াডাঙ্গা পৌরসভার অ্যাডমিনিস্ট্রেশন কোন জায়গায়, এটি কিন্তু আমাদের সবাইকেই ভাবতে হবে। এটা একেবারেই সুন্দর কোঠায় গিয়ে ঠেকেছে, একেবারে সুন্দর কোঠায় গিয়ে ঠেকিয়েছে। একটা এক্সাম্পল দিই, একটা সময় গভর্নমেন্ট আমাকে বার্লিনে পাঠিয়েছিল একটি পানি শোধনাগার দেখতে আর একটি বর্জ্য ব্যবস্থাপনা দেখতে। স্থানীয় সরকার মন্ত্রণালয় আমাকে পাঠিয়েছিল, আমি সহ কয়েকটা মেয়রকে। সেই বার্লিনে যে আমাকে একটা 1895 সালের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নিয়ে গেল সেই জায়গায়, ড্রেসডেন শহরে, জার্মানি। তো দেখেন তারা 1895 সালে, তার মানে আজ থেকে 125 বছর আগে ম্যানুয়াল ছিল। তখন 200 লোক ওখানে কর্ম করত, আর সেটাই আজকে 7 জন লোকে ডিজিটাল হয়েছে, 7 জন লোকে কাজ করে, সেটা এখন লোকবল সেখানে 7 জন। তো এইটা দেখে আসার পর আমি আমার মন্ত্রণালয়ে লিখলাম, আমাকে তুমি দেখিয়েছো, আমাকে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট দেখাতে হবে। আমার চুয়াডাঙ্গা পৌরসভার পানিতে অত্যন্ত আয়রন, আর্সেনিকের মাত্রা এই একেবারেই নির্মম মাত্রা এই আছে, তো আমার সুপেয় পানি দিতে হবে, তুমি আমাকে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করে দাও। তো মন্ত্রণালয় আমাকে 9 কোটি টাকা ব্যয়ে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, সেটা ডিজিটাল না, অটো না, সেটা হলো ম্যানুয়াল, একটা দিল। আমি এটা ঘোড়ামারা ব্রিজের কাছে স্থাপন করেছি। উদ্বোধন করেছি করে এডুকেশন কাজ গত 8 মাস আগে শেষ হয়েছে। বুঝলেন কিন্তু কথাটা, গত 8 মাস আগে ঠিকাদার কাজ বুঝিয়ে দিয়েছে। এর মধ্যে আপনার এটা উৎপাদনে নেয়নি বা যায়নি এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চুয়াডাঙ্গা শহরের 40% মানুষের সুপেয় পানি আপনার সাপ্লাই দেবে। আপনার সেই জন্যই ট্রিটমেন্টটা করা। আমার ইচ্ছা ছিল আরেক দিকে করলে, সেখানেও আরেকটা ট্রিটমেন্ট প্ল্যান্ট করলে তাহলে চুয়াডাঙ্গা পৌরসভাটা পুরোপুরি সবাই সুপেয় পানি পাবে, আয়রন মুক্ত পানি পাবে। এটা 8 মাস আগে আজকে হয়েছে। দেখেন এই কথাগুলি আমরা বিভিন্ন ফোরামে বলার কারণে আজকে তড়িঘড়ি করে এটাকে উদ্বোধন করেছে। এটা উদ্বোধন করেছে আজকে তড়িঘড়ি করে। আপনার আমি যখন উদ্বোধন করি এটা এমপি সাহেবকে উদ্বোধন করেছিলাম। আর এতদিন পিডিবি বিদ্যুৎ কানেকশন চাইতে গিয়েছে, দেয়নি। ঠিকাদার বলেছে যে পৌরসভার বিল 30 লক্ষ টাকা বাকি, আমরা নতুন করে কোনো কানেকশন দেব না। বুঝেন কিন্তু ফার্স্ট ক্লাস পৌরসভা, একটা মেয়রের র্যাঙ্ক চেয়ারটা হলো একজন ডিএস সমতুল্য। আমি বুঝাতে পেরেছি আপনাদের? শহরের কি হাল, ব্যবস্থাপনা, ময়লা আবর্জনা, তারপরে ড্রেন উঠছে পানি, ড্রেন নষ্ট, বিভিন্ন জায়গায় রাস্তাঘাট, কবরী রোড, কোটপাড়া থেকে শান্তিপাড়া রোড, সাতগাড়ি থেকে কুলচাড়া রোড, শ্মশানপাড়া থেকে হাজরাহাটি রোড সহ বিভিন্ন রোডগুলি আজকে ইজি বাইকে চলেও যাওয়া যায় না। তো
আমরা সেই জন্যই বলছি একজন যোগ্য লোক লাগবে। যোগ্য লোক না হলে আপনার এই পৌরসভার একটা ওজন আছে, সেটা বইবার সক্ষমতা থাকবে না। তাকে যার নেই তাকে দেওয়া যাবে না। আমার থেকে যদি যোগ্য মানুষ থাকে তাকেও আপনারা চুজ করবেন। এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। স্থানীয় সরকার নির্বাচন, বিভিন্ন দল নির্বাচন করবে, বিভিন্ন দল নির্বাচন করবে, সেখানে যদি আরেকজন পরিপক্ক মানুষ থাকে, আরেকজন পরীক্ষা দেওয়া মানুষ থাকে, তাকেও আপনাদেরকে নিয়ে আসতে হবে। আমাদের কোনো আপত্তি থাকবে না। কিন্তু আমরা চাই সুশাসন, আমরা চাই চুয়াডাঙ্গা পৌরসভার ডেভেলপমেন্ট, এই শহরের ডেভেলপমেন্ট, এই শহরের চিন্তা ভাবনা, এই শহরকে নিয়ে যে চিন্তা ভাবনা করে, যার মধ্যে মানসিকতা আছে, যে স্বপ্ন দেখে, সেই মানুষটিকে আপনাদের খুঁজে বের করতে হবে। আমি অনেক বড় বড় স্বপ্ন দেখি না, আমি ছোট ছোট স্বপ্ন দেখি। আমি এক সময় লন্ডনে পাড়ি জমিয়েছিলাম, তারপর চিন্তা করলাম পলিটিক্স করতাম, পলিটিক্স করি। আমার শখ ছিল চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র হব, নির্বাচন করতে হবে। আমি লন্ডনে এসে বসে আছি টাকা কামানোর জন্য। আমি প্রতি মাসে 1 লাখ 1.5 লাখ 1.5 লাখ টাকা ইনকাম করি। আমি আবার যাব ওখানে, বাড়িতে যে আমার ফ্যামিলি আবার আমি যা তাই হয়ে যাবে। এসব চিন্তা বাদ দিয়ে আবার চিন্তা করেছি, না, মানুষের সেবা করতে হবে। আমার পরিবার এটা আমাদেরকে শিখিয়েছে, আমাকে শিখিয়েছে। আমার বাবা আমাকে শিখিয়েছে মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হবে। আমার বড় ভাইরা আমাকে শিখিয়েছে কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে। যার জন্যই আজকে পর্যন্ত যদি আমি 2002 সালে গেছি, 2002 সাল থেকে আজকে 20 সালে 18 বছরে আমি অনেক টাকার মালিক হতে পারতাম, গাড়ি বাড়ি লন্ডনে করতে পারতাম। আমি কিন্তু সব ছেড়ে দিয়ে আমি রাজনীতিতে এসেছি, মানুষ সেবায় এসেছি। দেখবেন আমাকে ফলো করতে হবে। আমি মিথ্যা কথা বলি না। সেলুন ভাই মিথ্যা কথা বলে না পলিটিক্সে। কেন মিথ্যা কথা বলি জানেন? এই যে নির্বাচন, একটার পর একটা যদি আমি বলে যাই সব করে দেবো, যেখানে যাচ্ছি সেখানেই বলছি সব করে দেবো, আমি কিন্তু কথা বলছি না। আমি বলছি আপনাদের পাশে থাকবো, আমি চেষ্টা করব। সস্তা কথা বলে যদি আপনার ভোটটা নিই, তাহলে এটা আজকালকার চার দোকানে যে ওয়ান টাইম কাপ দিচ্ছে না প্লাস্টিকের, তো আপনারা ওইরকম করে ফেলে দেবেন। সস্তা কথা বলি না, এই জন্য বলি না, আপনাদের কাছে, জনগণের কাছে, আপনাদের সহ জনগণের কাছে, সম্মানিত জনসাধারণের কাছে আমাদের যেতে হবে। যেতে হবে কিভাবে? আমার মেম্বার ভোট, মেয়র ভোট, উপজেলা ভোট, ভাইস চেয়ারম্যান ভোট, জেলা পরিষদের ভোট, সদস্য ভোট, সংসদ নির্বাচন ভোট, কত ভোট 5 বছরে হয়। তো আমাদের তো যেতেই হবে আপনাদের কাছে। রাজনীতি করি, যেতেই হবে, এটা মাস। তো আমি যদি একবার মিথ্যা কথা বলি আপনাদের কাছে, বা বারবার মিথ্যা কথা বলি, আপনি কিন্তু মুখ ফিরিয়ে নেবেন। ঘরের দরজা খুব শব্দ করে বন্ধ করে দেবেন, পাবলিক বন্ধ করে দেবে। এই চিন্তাটা তো আমরা করি। পারিবারিক একটা ঐতিহ্য আছে, পারিবারিক একটা সম্মান বোধ আছে, সম্মান আছে। এই শহরের সারা বাংলাদেশের মানুষ আমাদেরকে চেনে। তো সেই জন্যই আমাদের এই সম্মান বোধ থেকেই আমরা মিথ্যা কথা বলতে পারি না। সম্মান বোধ থেকেই হুট করে এটা করবো ওটা করবো এই কথা তো বলতে পারি না। তাহলে জনগণের কাছে যাওয়া আমাদের বন্ধ হয়ে যাবে। সেই জন্য যেটা পারি, যেটা যার সক্ষমতা আছে, যেটুকু সেটুকু বলার চেষ্টা করি, বা বলতে করি, বা কমেন্টমেন্ট করি। তো সেই জন্যই আমাদেরকে নিয়ে আপনারা ভাবেন, চিন্তা করেন। আমাদের কোনো খারাপ কিছু হলে আপনারা কিন্তু বুকে ক্ষত সৃষ্টি হয়, রক্তক্ষরণ হয় না? দলের লোক, সেলুন ভাই বা দলের লোকের একটা বিয়ে হলে আপনার চরম কষ্ট হয়। তো সেই জন্যই আপনাদের কাছে আমরা কোনো সময় ঢেকে কথা বলি না, কোনো সময় ঢেকে কথা বলি না। এটা মাথায় রাখবেন। আমাদের কাছ থেকে কোনো সময় মিথ্যা কথা পাবেন না, ঢেক কোনো কথা পাবেন না। সামনে নির্বাচন, চুয়াডাঙ্গা পৌরসভার অ্যাডমিনিস্ট্রেশন একেবারে এই তলানিতে গিয়ে ঠেকেছে, নাগরিক সেবা তলানিতে ঠেকেছে, উন্নয়ন নেই। এই অবস্থায় আগামী নির্বাচন একটা, সেই নির্বাচনে আপনাদেরকে একজন দক্ষ
যোগ্য, একজন শিক্ষিত, একজন কর্মপাগল মানুষকে নেতা নির্বাচন করতে হবে, তবেই না চুয়াডাঙ্গা পৌরসভা তার হারানো ঐতিহ্য ফিরে পাবে, তার ডেভেলপমেন্ট ফিরে পাবে। এই শহর নিয়ে আমি কিন্তু অনেক চিন্তা করি। নির্বাচনের আগে আমি সেই চিন্তার শেয়ার আপনাদের সাথে করব না। নির্বাচনের আগে আমি এই শহরে কি করতে চাই, আগামীতে কি প্ল্যান আমার, সেটা আমি আপনাদের সাথে এই মুহূর্তে শেয়ার করবো না, বা ভোটের আগেও কোনো সম্মানিত জনগণের সাথে আমি শেয়ার করবো না। ভোটের পরে আমি আপনাদের আমার কর্ম দিয়ে যদি আমি দিতে পারি, আপনারা আমার কর্ম দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনাদের সেই নাগরিক সেবাটা ফিরিয়ে দেবো, ডেভেলপমেন্টটা ফিরিয়ে দেবো, আপনাদের সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন চুয়াডাঙ্গার আমি ফিরিয়ে দেবো বলে বিশ্বাস করি। আমার নামে অনেক প্রোপাগান্ডা চালিয়ে আমাকে পেছনে ফেলে দেওয়া হয়েছে। এদেশের একটা জিনিস যে বেশি কাজ করে, তাকে একটা শ্রেণী যারা সমাজ নিয়ে ফন্দি আটে, রাষ্ট্র নিয়ে ফন্দি আটে, জেলা নিয়ে ফন্দি আটে, তারা বলছে এই ছেলেটা আগিয়ে যাচ্ছে, তো পিছিয়ে দাও। এক শ্রেণীর লোক আছে, কিছু লোক আছে প্রোপাগান্ডা ছড়াতে থাকে প্রতিনিয়তই। যে মানুষটি আমার কাছে এসছে, এটা মনে করেন 200 টাকা নেওয়ার জন্য আমার পকেটে 100 টাকা আছে, আমি তাকে 100 টাকা দিয়েছি, সে সন্তুষ্ট হয়নি, সে কিছু লোকালয়ে যে আমার সম্বন্ধে উল্টোপাল্টা বক্তব্য দেওয়া শুরু করেছে। এই শহরে কিন্তু অনেক চাওয়া পাখি আছে, কাজ নেই কাম নেই, সারাদিন চেয়ে বেড়াবে। সারা বছর দিয়েছে, একদিন আমি দিতে পারিনি, কম দিয়েছি বা দিতে পারিনি, শেষ। ইফটিজিং হয়েছে যখন একটা পরিবারের, একজন পরিবারের ঘরের মধ্যে উঠে যে এক ইফটিজার তার সেই মেয়ের মাকে বলছে যে আপনার মেয়ের সাথে আমি বিয়ে করবো, এইরকম বেয়াদব ছেলে। সেই মা তখন আমাকে ফোন করেছে, আমি সাথে সাথে ম্যাজিস্ট্রেট পুলিশ দিয়ে সেই বাড়িতে আমি ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট করে তার 6 মাস জেল দিয়ে তাকে কারাগারে পাঠিয়েছি। এই ছেলে যখন বেরিয়েছে, সারা শহরে আমার এই দেশকে বলে বেরিয়েছে। এটা কিন্তু পাবলিক কিন্তু জানে না টোটন ওকে কি করেছে, কেন করেছে। এই যে প্রোপাগান্ডা, নিউ মার্কেটে ব্যবসাদার পাতিমস্তান যে কাপড় দিয়েছে 7,200 টাকা নন্দন গার্মেন্টস থেকে নেওয়ার পর, নন্দন গার্মেন্টস নেওয়ার পর 200 টাকা দিয়ে 7,000 টাকার কাপড় নিয়ে চলে গেছে। নন্দন গার্মেন্টসের সুমন আমাকে ফোন করে বলছে, ওকে তো বিয়ে করে, ও আমাকে ফোন করে বলছে, চাচা আমার 7,000 টাকার মাল নিয়ে গেছে, বাকিতে এই টাকা তো আমি পাবো না। চাচা আপনি যদি দেখতেন, আমি সাথে সাথে 45 মিনিটের মধ্যে তাদের ফোন করে ডেকে সেই মাল 45 মিনিটের মধ্যে আমি ওই নন্দনকে ফেরত দিয়েছি। সে পোশাক 7,000 টাকার পোশাক আসার আমি একটু স্ট্রিক্ট প্রিন্সিপালের মানুষ। আমার কথা কিন্তু অনেক সময় স্ট্রেট হয়, অনেকে পছন্দ করে না। তো ভোটের সময় ওই যারা আওয়ামী লীগ নামধারী বা যুবলীগ নামধারী যারা মস্তান কাপড় নিয়েছে, তাদের কাপড় আমি ফেরত দিয়ে দিয়েছি, তারা কিন্তু আমার ভোট করেনি, তারা কিন্তু আরেকটা জায়গায় নিয়ে ফিরেছে। তারা আবার ওয়েলকাম করেছে, তাদের হাতে আরো টাকা তুলে দিয়েছে, দা তুলে দিয়েছে, দিয়ে তাদেরকে ব্যবহার করেছে। আমার এই দেশকে প্রোপাগান্ডা চালিয়েছে। সামাজিক ব্যবস্থা আমি জানি, সামাজিক অবস্থা কোন জায়গায় গেছে এটাও আমি জানি। তো সমাজের দায়িত্ব দেখবেন, আজকে সমাজে একটা অঘটন ছেলেপিলে করে ফেলছে, কিশোর গ্যাং আজকাল হয়েছে, অঘটন ঘটিয়ে ফেলছে, কিন্তু কেউ দায়িত্ব নেয় না। আমার মেয়ে, আপনার সন্তান প্রাইভেটে যাবে, আপনার সন্তান স্কুলে যাবে, আপনার সন্তান কলেজে যাবে, আপনার সন্তান ইউনিভার্সিটিতে যাবে, টিচিং হবে, আপনার সন্তান এসে আপনাকে বলবে, আপনি কিছু অসহায় মতো বসে থাকবেন, দেখছি বলে তাকে সান্ত্বনা দিয়ে ছেড়ে দেবেন।
এই কাজ এই সমাজের দায়িত্ব কেউ নেয় না। যখন টিচিং হয়, রাস্তায় যারা চলি আমরা দেখেও না দেখার ভান করে সাইড দিয়ে চলে যাই, কেউ দায়িত্ব নেয় না সমাজে। তো দিতে তো হবে একজনের। আমি এই শহরের বাড়ি, আমি এই শহরের পলিটিক্সিয়ান, আমি পলিটিক্স করি, আমি এই শহরের মেয়র, তা আমি তো এই দায়িত্বটা আমার নিতেই হবে। এটা তো আমার নৈতিক দায়িত্ব। জনগণ তো ভোট দিয়েছে আমাকে এগুলি দেখার জন্য। তো আমি যখনই দেখতে গেছি তখনই আমার এগেনস্টে প্রোপাগান্ডা হয়েছে। একটা শ্রেণী বসে আছে, একটা গোষ্ঠী বসে আছে যে তাদের পেছনে লাগার জন্য। আমাদের এগেনস্টে যখনই কথা হয়েছে, 5টা লোকের চার দোকানে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আক্রোশ সাথে আরো ওই 5 জন চার দোকানে 10 জন যে বসে আছে আরো কথাটা লুফে দিয়েছে। লুফে দিয়ে ওই 10 জনের থেকে আরো 100 জনের কাছে কথাটা গেছে, কিন্তু বিচার করা হয়নি। বিচার করা হয়নি। ওই তথ্যটার গভীরতা কতটুকু, সত্যতা কতটুকু, সেটা বিচার করা হয়নি। বিচার না করার কারণেই আমাকে ওই জায়গা থেকে ফিরে আসতে হয়েছে। উন্নয়ন থেমে গেছে। এই সেন্সটা থাকতে হবে সবাই। শহরে দেখেন না, অল্প বয়সের ছেলেমেয়ে কি হারে জোরে জোরে মোটরসাইকেল চালায়। ও যদি মরে যায় তো কষ্টটা তো আমাদের। আমার বাবা মা যারা আমার টাকা হয়েছে, আমি মোটরসাইকেল কিনে দিচ্ছি। ওর যে কি অবস্থা হবে, ওর লেখাপড়ার বিঘ্নিত হবে, ও বকাটে হবে, ওর পেছনে ওর বন্ধুরা উঠবে, এক মোটরসাইকেলে 3 জন উঠবে, এই বেড়াতে যাওয়ার নাম করে আস্তে 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 করে মাদকের দিকে ধাবিত হবে না? খালি আপনি 1.5 লক্ষ টাকা 2 লক্ষ টাকা খরচ করে একটা সাইকেল কিনে দিলেন, ওর কপালটা তো নষ্ট করে দিলেন, ওর কপালে কুরুল মারলেন আপনি। তাহলে এটা যখন নিষেধ করেছি, এখানেও আমার এগেনস্টে চলে গেছে, আমার অভিভাবকরা আমার এগেনস্টে চলে গেছে। তো সমাজের কেউ দায়িত্ব নেবে না, সব সরকার নেবে। আমাদের তো দিতে হবে, তো সমাজের লোককে দিতে হবে, সমাজের মানুষ পাশে দাঁড়াতে হবে। যার কেউ নেই, যে গরিব মানুষ, দরিদ্র মানুষ, তার ঘরে যে মেয়েটা আছে তার কি অবস্থা হবে? এই বিষয়গুলি চিন্তা করতে হবে, এই বিষয়গুলি চিন্তা করতে হবে। কে দায়িত্ব নেবে? একটা মেধাবী ছাত্রী, তার পেছনে ছেলে লেগে গেছে, সেই মেধাবী ক্লাস প্রথম হয় প্রতি ক্লাসে, তার পেছনে যদি একটা ছেলে লেগে যায়, বেয়াদব ছেলে লেগে যায়, তাহলে তার পড়াশোনা, তার ভবিষ্যৎ, তার মেধা সে বিকশিত করতে পারবে না। পারবে? সেই ছেলেটাকে শুধু সে কোনোভাবে চুজ করে ফেলে। এটা অনেক অভিজ্ঞতা আমার আছে। ফার্স্ট ইয়ারে পরে একটা ছেলে, যখন মেয়ে জফরপুরে বাড়ি, প্রতিদিন এসে জফরপুর মোড়ে দাঁড়ায়, কলেজে আসে ইজি বাইক নিয়ে। একটা ছেলে এসে দাঁড়ায়, আপা ম্যাডাম জানেন না, চলেন না আপনার পৌঁছিয়ে দিই। ও প্রথম দিন বলেছে না, দ্বিতীয় দিন বলেছে না, আবার তৃতীয় দিন এসছে। এবার ওর উঠে পড়েছে, এই যে উঠে পড়েছে, এই উঠে পড়ে তারপরে চলতে শিখেছে, মন দেওয়া নেওয়া হয়েছে, বিয়ে শাদী করে ফেলেছে। ফার্স্ট ইয়ারের মেয়ে প্রেগনেন্ট হয়ে গেছে। যখন প্রেগনেন্ট হয়েছে তখন সে বুঝতে পেরেছে আমি দ্বিতীয় করবো। আহা কি কষ্ট, আমার কাছে এসে কাঁদছে। ফার্স্ট ইয়ারে একটা পড়া মেয়ে, মেধাবী মেয়ে। আমি তরিন তাকে, সেই ছেলেকে চিনতাম, একটা ঠিকাদারি প্রতিষ্ঠানের ছোট একটা ঠিকাদারের সাইট দেখাশোনা করে। তার 2 সন্তান। দেখলাম হাত পা চেপে ধরে মাপছিল, মানে এগুলো আমার ভুল হয়ে গেছে, এটা হয়ে গেছে। তুই একটা মেয়ের জীবন নষ্ট করলে কি হবে? এই হলো সমাজ ব্যবস্থা। এইরকম বকাটে ছেলেদের কাছ থেকে আমার মেয়েদেরকে, এইরকম বকাটে মেয়েদের থেকে, বকাটে মেয়েও আছে কিন্তু সংখ্যা কম, বকাটে ছেলে বেশি, বকাটে মেয়ে কম। এই বকাটে মেয়েদের থেকে, বকাটে ছেলেদের থেকে আমাদের এই সমাজের সন্তানগুলি, আমাদের সন্তানগুলি মানুষ হোক, স্কুল কলেজে যাক, লেখাপড়া করুক, বড় উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক,
তারা ভবিষ্যৎ নাগরিক হবে। একটা শিক্ষিত নাগরিকের কত মূল্য জানেন সমাজে? একটা শিক্ষিত করতে হলে কত মূল্য। আপনার বাপ মারা আপনাদের শিখিয়েছে, এই জায়গায় নিয়ে এসছে, কত কাঠ খরচ দিয়ে। সবাইকে আমরা চামচ মুখে মাংস জন্ম লাভ করেছি না, ম্যাক্সিমাম আমরা খেটে খাওয়া পরিবার থেকে উঠে এসেছি। তো এই সমাজের দায়িত্ব আমরা নিতে চাই, আর নিতে যেই বিপত্তি পছন্দ করে না। এই জায়গায় সচেতন করার জন্য আমি এতগুলি কথা, এতগুলি ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম। এগুলি জানতে হবে, বুঝতে হবে আপনাদের। আমরা স্থানীয় সরকার নির্বাচন দলমত নির্বিশেষে সবাই আমরা কাজ করি। এখানে আমার মনে হয় যে যোগ্য ব্যক্তি তাকেই ভোট দেওয়া উচিত, সে দলেরই হোক। আরো অনেক কথা ছিল পড়াশোনার ব্যাপারে, শিক্ষার ব্যাপারে আমি কোনোদিন কার্পণ্য করিনি। এই জন্য কার্পণ্য করিনি, শিক্ষিত জাতি হলে আমাদের এত কথা খরচ করতে হতো না। আমরা ইজি বাইক আলাদা, আমরা ওই রেল শ্রমিক, আমরা শ্রমিক, মৎস্য শ্রমিক, এ শ্রমিক সে শ্রমিক সংগঠন করে আমরা বেরিয়ে বেড়াচ্ছি। কিন্তু যদি জাতি শিক্ষিত হয়, আমরা একটা প্রজন্ম যদি আমরা কষ্ট করতে পারি, তাহলে নেক্সট প্রজন্ম আমাদের ভালো হবে। নতুন সূর্য উদিত হবে বাংলাদেশের। শেখ হাসিনার জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী এই চেষ্টাটা করছে, জাতিকে টেনে তোলার চেষ্টা করছে। আর এক শ্রেণীর মানুষ পাশে আগুন ধরাচ্ছে। যখন নিজের টাকায় পদ্মা সেতু হচ্ছে, ঢাকা শহরে পাশে আগুন ধরাচ্ছে। দিস ইজ বাঙালি মেন্টালিটি। সেই জন্যই সবসময় শত্রু, একটা ভালো লোকের শত্রু বেশি। সব সময় যারা কাজ করে, তারা সমাজ সংস্কারক, যারা দেশের উন্নতি চাই, সমাজের উন্নতি চাই, ভালো চাই, তাদের দেখবেন পেছনে শত্রু বেশি। শেখ হাসিনার দিকে তাক করে বসে আসছে, চান্স পেলে কিন্তু টিকার টিকে দেবে। আলো দিয়েছে গ্রামে, প্রতিটি ঘরে, সারা বাংলাদেশে প্রতিটি গ্রামে রাস্তা হয়েছে, প্রতিটি গ্রামে স্কুল কলেজ আসতে চকচক করছে। ওই 10ম শ্রেণী পর্যন্ত এমপি জামাত সহ অন্য দলগুলি যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা মনে করছে শক্ত হয়ে গেল। মানুষের আর চাওয়া পাওয়া বাকি থাকলো কি? ভাতা সহ সমস্ত কিছুই আছে। যার বাড়ি নেই তারও বাড়ি হয়ে গেল। এই তো সময় আর বাড়তে দেওয়া যাবে না। মহাকাশে মহাকাশযান পাঠিয়ে দিয়েছে, স্যাটেলাইট পাঠিয়ে দিয়েছে, আর বাংলাদেশ কোথায় আছে? সব তো চলে গেল। আমাদের সময় আমরা কিছু করতে পারিনি। কেন করতে পারিনি? ওরা দেশপ্রেমিক না, শেখ হাসিনা দেশপ্রেমিক। শেখ হাসিনার বাপ এই দেশ স্বাধীন করে গেছে, এদেশের সৃষ্টি করে গেছে, এদেশের মানুষের মুক্তির কথা চিন্তা করে। সেলুন ভাই এই জেলার একজন মুক্তিযুদ্ধের সংগঠক। সেলুন ভাই এই জেলার মানুষের কাছে দায়বদ্ধ। সেলুন ভাই এই জেলার মানুষের মুক্তির জন্য লড়াই সংগ্রাম করেছে সারা জীবন। তার শেষ জীবনে সে একটু হাসি মুখ দেখেছে, এমপি হয়েছে, হুইপ হয়েছে। সারা জীবন সাধারণ মানুষের জন্য লড়াই করে গেছে। তো তাদের থেকে কিছু শিক্ষা আমি পেয়েছি, ওনাদের থেকে কিছু শিক্ষা শেখ হাসিনা, বঙ্গবন্ধু, সেলুন ভাই শিক্ষা পেয়েছি। মনে ধারণ করি মানুষের জন্য করতে হবে, মানুষের জন্য যখনই সুযোগ আসে না কেন। আর সেই জায়গায় করার জন্য আমি করতে চাই, কিছু লোক আমাকে করতে দেবে না। শেখ হাসিনা করতে চাই, কিছু লোক করতে দেবে না। আমাদেরকে পিছিয়ে দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গায় আমি যদি থাকতাম আজ 5 বছরে, চুয়াডাঙ্গা কোন জায়গায় যেহেতু আপনারা চিন্তাই করতে পারবেন না। আমি কোন জায়গায় নিয়ে গেলাম? আমি কেবল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ধরে ফেলেছিলাম, 80 কোটি টাকা নিয়ে এসেছি। বড় প্রজেক্ট UG3 পানির যে মিটার বসিয়েছে, এখানে UGIIP-123 বর্তমান মেয়রকে জিজ্ঞেস করেন তো UGIIP তে কি হয়, বলতে পারে কিনা? পারবে না। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সেদিন ওই প্রজেক্টের অনুমোদন পকেটে তুলে আমি উল্লসিত হইনি যে 80 কোটি টাকা 100 কোটি টাকা পাবো আমি। সেই প্রজেক্টের অনুমোদন বহু তদবির করে এই প্রজেক্ট আমি নিয়ে এসেছি। আমি যদি প্রজেক্টের কাগজ পকেটে তুলে অনুমোদনের পকেটে ভরে আমি আবার ওয়ার্ল্ড ব্যাংকের দুয়ারে গেছি। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে বেরিয়ে গাড়ি নিয়ে আবার আমি ওয়ার্ল্ড ব্যাংকের দুয়ারে গেছি, ওখানে নক করেছি।
যে তোমার কাছ থেকে আমি কিছু প্রজেক্ট নেব। তো দিস ইজ মাই মেন্টালিটি, এটা আমার মানসিকতা। আমি আমার চিন্তা দিয়ে, আমার স্বপ্ন দিয়ে আমি চুয়াডাঙ্গা শহরকে সাজাতে চেয়েছিলাম, কিন্তু সেটা ব্যর্থই ঘটেছে। আপনারা শিক্ষিত মানুষ, অনেক বড় শিক্ষিত, বহু মানুষের সাথে আপনারা বহু মানুষ আপনাদের সংস্পর্শ, তাদের সাথে এই কথাগুলি যখনই সুযোগ পান, সমাজের কথা, মানুষের কথা, ডেভেলপমেন্টের কথা, উন্নয়নের কথা কিন্তু বলতে হবে, তাহলে মানুষ এগিয়ে যাবে। ষড়যন্ত্রকারীরা সাইড হবে। ষড়যন্ত্রকারীরা দলের মধ্যেই ষড়যন্ত্রকারী। বঙ্গবন্ধুকে মেরেছে তো দলের লোক, আবার শেখ হাসিনা তো দেখা যাচ্ছে দলের লোক মারতে পারে। আজকে সেলুন ভাই এই জায়গায় থাকার কারণে, তার পলিটিক্যালি স্ট্যান্ড থাকার কারণে, কর্মী নেতা হওয়ার কারণে কিছু দলছুট লোক তার কাছ থেকে সরে গিয়ে তারা সুবিধা লুটতে চেয়েছে, এবং তারা নিয়মিত ওই সেলুন ভাই নামে নিষেধাজ্ঞার করে, আমাদের নামে নিষেধাজ্ঞার করে, যে তারা পরিবারতন্ত্র করেছে, এ তন্ত্র করেছে, সে তন্ত্র করেছে। আমরা পরিবারতন্ত্র করিনি। যোগ্য নেতা হয়ে সত্য পথে চলে নেতা হও, তাদের লাস্টিং করবে। ওয়ান টাইম চায়ের গ্লাস হবে না। দিস ইজ সেলুন ভাই থিওরি। ওয়ান টাইম চায়ের গ্লাস হবে না। ওই নেতা হবে তুমি একজন কাচের গ্লাসের চায়ের কাপ হবে, যাতে এটা কোনোদিনও নষ্ট হবে না। সেই জন্যই আমরা ওই নেতা হতে চাই যেন আমরা যেন নষ্ট না হই। সেই জন্যই আমরা এইসব ভেদ কথা, মিথ্যা কথা মানুষের সাথে শেয়ার করি না। যাই হোক না কেন, অনেক কথা হলো, অনেক রাত হলো, আপনারা অনেকক্ষণ ধরে কথা শুনেছেন। আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা। আগামী নির্বাচনে অবশ্যই গুরুত্বপূর্ণ, আপনারা গুরুত্ব দেবেন। আপনারা ভোটের দায়িত্ব সহ সমাজের অনেক দায়িত্ব পালন করেন। ভোট গ্রহণের দিনেও আপনারা হয়তো অনেকে যাবেন, সেখানে যতটুকু পারেন আমাদের সাহায্য সহযোগিতা করবেন। আমি খুব খোলাখুলি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দোহাই আপনাদের, আপনারা এই যে আমাকে এগিয়ে নেওয়ার জন্য, আমি কাজের মানুষ, এই দক্ষ মানুষকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের যা যা করণীয় আপনারা সেটা করবেন, সমাজের মানুষের সাথে, সাধারণ ভোটারদের সাথে সেটা করে আমাকে এগিয়ে দেবেন। অবশ্যই আমি আপনাদের পাশে থাকবো। আপনাদের নিয়ে বিজয় অর্জন করে যদি বিজয় অর্জন করতে পারি, এরকম নিয়ে আপনাদের সাথে বসবো, উন্নয়নের চিত্র শেয়ার করবো আপনাদের। এই প্রত্যাশা রেখে আপনাদের প্রতি আবারও আমার অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক শ্রদ্ধা। এই চারটি ব্যাংকের সম্মানিত কর্মকর্তারা, আপনারা সবাই, আপনারা সময় দিয়েছেন আমাদের। এই সময় দেওয়ার জন্য আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা, শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানিয়ে আবারও দেখা হবে, আবারও আপনাদের সাথে মত বিনিময় হবে, এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।